আজকে আমরা কম্পিউটারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখব সেটি হচ্ছে রান কমান্ড। কম্পিউটারে রান কমান্ড ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে রান উইন্ডোটি ওপেন করে নিতে হবে। রান উইন্ডো খোলার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ কি এবং আর একসাথে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের রান উইন্ডোটি খুলবে। এরপর আমরা এখান থেকে রান কমান্ডগুলো দিতে পারবো। আমরা রান কমান্ড দিয়ে আমাদের পরিচিত সফটওয়্যারগুলোকে, প্রোগ্রামগুলোকে আমরা এখান থেকে সহজে খুলতে পারি। যেমন আমাদের সবচেয়ে পরিচিত একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যদি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডকে রান কমান্ডের মাধ্যমে চালাতে চাই, তবে আমরা এখান থেকে চালাতে আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হবে উইন ওয়ার্ড লিখে আমরা এন্টার যদি চাপি তবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড চালু হবে। এই যে আমাদের এন্টার দেওয়ার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড চালু হলো। আর আমরা যদি এক্সেলকে চালু করতে যাই, একইভাবে আমরা রান কমান্ড খুলে নিব। অর্থাৎ প্রতিটি কমান্ডের সময় আমরা রান কমান্ডটি খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা এক্সেলের জন্য যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে EXCEL এক্সেল, তাহলে এন্টার। ঠিক একইভাবে আমরা যদি MS অ্যাক্সেস ব্যবহার করার জন্য যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে MS অ্যাক্সেস। রান কমান্ড থেকে পাওয়ার পয়েন্ট খোলার জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে PNT। মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করার জন্য আমরা এখানে যে কমান্ডটি লিখব সেটা হচ্ছে মাইক্রোসফট এজ, তারপরে কোলন এবং এন্টার। এতে আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন হবে। যদি আমরা উইন্ডোজ 10 এবং 11 ব্যবহার করি তখন আমাদের ব্রাউজারে মাইক্রোসফট এজ থাকে। যদি আমাদের উইন্ডোজটি 10-এর পূর্বের কোনো ভার্সন হয় তবে তার সাথে আমাদের যে ব্রাউজারটি থাকে সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করার জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে iExplore। এই কমান্ডটি উইন্ডোজ 10 এবং 11ও কাজ করবে, কিন্তু এটি যখন আমরা দিলে আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটি এক্সপ্লোরারের মতো করে খুলবে। অর্থাৎ মাইক্রোসফট এক্সপ্লোরার খুললে যেরকম একটি ভিউ পাওয়া যায়, আমাদের মাইক্রোসফট এজটি সেই ভিউতে প্রদর্শন করবে। আমরা রান কমান্ড থেকে যদি ফায়ারফক্স ওপেন করতে যাই তবে আমরা সরাসরি লিখতে পারবো ফায়ারফক্স লিখে এন্টার চাপ দিব। তবে আমার এখানে ফায়ারফক্স নাই, তাই ফায়ারফক্স ওপেন হবে না। যদি আমরা ক্রোম ব্যবহার করি, গুগল ক্রোম ব্রাউজারটি যদি আমরা আমাদের ব্রাউজার হিসেবে ব্যবহার করি, সেটিও আমরা এখান থেকে খুলতে পারবো। ক্রোম লিখে আমরা এন্টার চাপ দিলে চালু হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি। আর আমরা যদি এখান থেকে VS কোড ব্যবহার করি, অর্থাৎ VS কোড যদি চালু করতে চাই তবে আমরা শুধু এখানে কোড লিখে এন্টার চাপ দিলে আমাদের VS কোডটি, ভিজুয়াল স্টুডিও কোডটি চালু হবে। অনেক সময় আমাদের নোটপ্যাড ব্যবহারের প্রয়োজন হয়। উইন্ডোজের সাথে যে ডিফল্ট নোটপ্যাডটি আছে সেটি যদি আমরা রান কমান্ড থেকে চালু করতে যাই তবে আমরা লিখব সরাসরি এখানে নোটপ্যাড, এন্টার। আমরা যদি ওয়ার্ডপ্যাডটি ব্যবহার করি, কারণ অনেক সময় দেখা যায় আমরা এখনও আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস বা কোনো অফিস প্রোগ্রাম ইনস্টল করিনি, তখন আমাদের ওয়ার্ডের কাজগুলো আমরা ওয়ার্ডপ্যাডে করে থাকি। তো ওয়ার্ডপ্যাড আমরা এখান থেকে চালু করতে পারি। ওয়ার্ডপ্যাড লিখে এন্টার দিলে আমাদের ওয়ার্ডপ্যাডটি চালু হবে। অর্থাৎ আমরা ওয়ার্ডের কাজগুলো এখানে স্বাভাবিকভাবে করতে পারবো। আমরা রান কমান্ড থেকে চাইলে ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহারের জন্য আমরা যে কমান্ডটি লিখব CALC দিয়ে এন্টার। দেখুন আমাদের ক্যালকুলেটরটি ওপেন হলো। উইন্ডোজের পেইন্ট
প্রোগ্রামটি আমরা এখান থেকে চালু করতে পারি mspaint এন্টার। তাহলে আমরা এখানে নর্মাল আমাদের ছবি এডিটের কাজগুলো আমরা উইন্ডোজ পেইন্ট থেকে করি, তাহলে উইন্ডোজ পেইন্টকে আমরা এখান থেকে চালু করতে পারি। আমরা যদি আউটলুক চালু করতে চাই এখান থেকে, তবে আমরা ব্যবহার করব আউটলুক লিখে এন্টার দিলে আমাদের মাইক্রোসফটের আউটলুক চালু হবে। অর্থাৎ মেইল হিসেবে যদি আমরা আউটলুক ব্যবহার করি, অর্থাৎ এই সফটওয়্যারটি আমাদের এখানে থাকে, তবে আমরা আউটলুক এইভাবে খুলতে পারি। এবার আমরা দেখব কিভাবে ড্রাইভ এবং ফাইলকে ব্রাউজ করা যায় রান কমান্ডের মাধ্যমে। আমরা যদি সরাসরি রান কমান্ডের মাধ্যমে কোনো একটি ড্রাইভে যেতে চাই, তবে আমরা সেই ড্রাইভটি দিয়ে, যেমন আমরা যদি ধরুন এম ড্রাইভে যাব, এম ড্রাইভ দিয়ে তারপরে দুটি কোলন দিয়ে এন্টার দিলে আমাদের সরাসরি সেই ড্রাইভে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যদি সি ড্রাইভে সরাসরি যেতে চাই, সি ড্রাইভে দেওয়ার জন্য আমাদের সি লেখা লাগবে না, শুধু আমাদের ব্যাকস্ল্যাশটি দিয়ে এন্টার চাপ দিলে আমরা সরাসরি সি ড্রাইভে যেতে পারবো। এখন সেই ড্রাইভে যাওয়ার পরে যদি আমরা ফোল্ডারে যেতে চাই বা কোনো একটি ফাইলে যেতে চাই, তবে দেখুন কিভাবে আমরা এম ড্রাইভে কোলন থাকা অবস্থায় আমরা যে ড্রাইভে যাব সেই ড্রাইভ লিখে কোলন দেওয়ার পরে এবার আমরা ব্যাকস্ল্যাশটি দিব। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে দেখুন আমাদের ওই ড্রাইভের ভিতরে যতগুলো ফোল্ডার এবং যতগুলো ফাইল আছে সব আমাদেরকে প্রদর্শন করবে। এখন আমরা যদি কোনো ফোল্ডারে যেতে চাই, তবে আমরা সেই ফোল্ডার সিলেক্ট করে এন্টার চাপতে হবে, অথবা যে ফাইলে যাব সেই ফাইলটি, ধরুন আমি এই ফাইলটি খুলতে চাচ্ছি, তাহলে আমি সেই ফাইলটিকে সিলেক্ট করে এন্টার চাপ দিলাম, দেখুন আমার সেই ফাইলটি খুলে গেল। আমরা এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেলে যেতে পারি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা যে কন্ট্রোল কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে কন্ট্রোল লিখে এন্টার, অথবা আমরা যদি এখানে সরাসরি কন্ট্রোল প্যানেলও লিখি তাহলেও একই জিনিসটা হবে, কন্ট্রোল প্যানেল এন্টার। দেখুন আমরা কন্ট্রোল প্যানেলে এই দুটি কমান্ডের মাধ্যমে যেতে পারি। আমরা যদি মাউস সেটিংয়ে যেতে চাই, তবে আমরা এখানে লিখব কন্ট্রোল মাউস, তারপরে এন্টার দিলে আমাদের মাউসের সেটিং আসবে। আমরা এখান থেকে মাউসের সেটিং চেঞ্জ করতে পারি। আবার আমরা যদি কিবোর্ডের সেটিং চেঞ্জ করতে যাই, তবে আমরা একইভাবে লিখব কন্ট্রোল কিবোর্ড, এন্টার চাপ দিলে আমাদের কিবোর্ডের সেটিং আসবে। আমরা এখান থেকে কিবোর্ডের সেটিং চেঞ্জ করতে পারবো। আমরা যদি আমাদের ডিসপ্লে সেটিং চেঞ্জ করতে চাই বা ডিসপ্লে সেটিংয়ে যেতে চাই, তবে আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে ডেস্ক সিপিএল। ডেস্ক সিপিএল দিয়ে এন্টার দিলে আমাদের স্ক্রিনের প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা ডেস্কটপের আইকনগুলো বা অন্য থিম চেঞ্জ করার জন্য আমরা যেখানে যাই সেটি হচ্ছে পার্সোনালাইজেশন। আমরা সেখানে যাওয়ার জন্য যে কমান্ডটি ব্যবহার করব কন্ট্রোল ডেস্কটপ দিলে আমাদের ডেস্কটপের যে চেঞ্জগুলো আছে আমরা এখান থেকে করতে পারবো। যেমন আমরা এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো, লক স্ক্রিন চেঞ্জ করতে পারবো এবং অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি সিস্টেম ইনফরমেশন দেখতে চাই, তবে আমরা যে কমান্ডটি ব্যবহার করব msinfo32, তারপরে এন্টার। তাহলে আমরা এখান থেকে আমাদের কম্পিউটারের যে সিস্টেম প্রপার্টি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আমরা এখান থেকে দেখুন আমরা আমাদের মাদারবোর্ডের মডেলটি পেয়ে যাচ্ছি, আমাদের মাদারবোর্ড এর মডেল কত, তারপরে আমাদের র্যাম রমের আমরা একটি ধারণা পাচ্ছি এখান থেকে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের সিস্টেম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। আমরা যদি কম্পিউটারের প্রোগ্রাম এবং ফিচারে যেতে চাই, তবে আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে fwizz.cpl এন্টার। তাহলে আমাদের দেখুন প্রোগ্রাম এবং ফিচার ওপেন হবে। এখান থেকে আমরা প্রোগ্রামগুলোকে আনইনস্টল করতে পারি বা প্রোগ্রামগুলোকে মডিফাই করতে পারি বা অন্যান্য প্রোগ্রাম সম্পর্কিত আমাদের যে কাজগুলো আছে আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি ডিভাইস ম্যানেজারে যেতে চাই, তবে আমরা যে কমান্ডটি ব্যবহার করব hdwizz.cpl। আমরা ডিভাইস ম্যানেজারে, এটি হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাওয়ার কমান্ড।
এরপর আমরা যদি কম্পিউটার ম্যানেজমেন্টে যেতে চাই, কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করি সেটি হচ্ছে compmgmt.msc, compmgmt.msc, এন্টার। তাহলে আমরা কম্পিউটার ম্যানেজমেন্টে এই কমান্ডের মাধ্যমে আসতে পারবো। আমাদের যদি কোনো ড্রাইভকে ক্লিন করার প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কম্পিউটার যখন ব্যবহার করি তখন আমাদের কম্পিউটারে কিছু অপ্রয়োজনীয় ডাটা তৈরি হয় যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, তো মাঝে মাঝে আমাদের এগুলোকে ডিলিট করা লাগে। এই ডিলিট করার জন্য আমরা যেখানে যাই সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপ কমান্ডটি আমরা এখান থেকে চালু করার জন্য আমরা যাব CLEANMGR, এরপরে এন্টার দিলে দেখুন আমাদের ডিস্ক ক্লিন আপ অপশনটি আসবে। এখান থেকে আমাদের যে ডিস্কটি আমাদের প্রয়োজন আমরা সেই ডিস্কটি নির্বাচন করে এন্টার দিলে আমাদের হয়ে যাবে। নর্মালি আমাদের অন্য ডিস্কের ক্লিন আপ করার প্রয়োজন হয় না, আমরা সিডেপকে নির্বাচন করে ওকে দিলে আমাদের ডিস্কটি ক্লিন হবে। এখানে একটি কথা বলি, ডিস্ক ক্লিন আপ বলতে ভয় পাওয়ার কিছু নেই। ডিস্ক ক্লিন আপ বলতে ওই ডিস্কের সমস্ত কিছু ডিলিট হবে না, জাস্ট আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি প্রোগ্রামগুলো নিয়ে কাজ করার সময় আমাদের একটি ডিস্কে, আমাদের প্রতিটি ডিস্কে কিছু জাঙ্ক ফাইল তৈরি হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় কিছু ফাইল তৈরি হয়, যে ফাইলগুলো আমাদের কম্পিউটারের মেমোরি সংখ্যা নষ্ট করে, অর্থাৎ আমাদের মেমোরি নষ্ট করে। তো এগুলোকে আমাদের মাঝে মাঝে ডিলিট করা লাগে। তো এই কমান্ডের মাধ্যমে আমরা ওইখানে গিয়ে ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা গেলাম, যাওয়ার পরে সি ড্যাবে ধরুন ওকে দিলাম, দেখুন আমার এখানে ডিলিট হওয়ার আমাদের অপশন আসছে। আমরা এখানে দেখে দেখে দেখুন সব ক্লিক করে দিব। আমাদের অনেক সময় কম্পিউটারে কিছু ফন্ট ইনস্টল করার প্রয়োজন হয়, তো আমরা কম্পিউটারের ফন্ট ইনস্টল করার জন্য আমরা নর্মালি ফন্ট ফোল্ডারে গিয়ে ফন্টগুলোকে ছেড়ে দিই বা ফন্টগুলোকে ওইখানে জাস্ট কপি করে দিলেই আমাদের কম্পিউটারে ফন্ট ইনস্টল করা হয়। তো আমরা কম্পিউটারের ফন্ট ইনস্টল করার জন্য ওই ফোল্ডার না খুঁজে সরাসরি আমরা এখান থেকে খুলতে পারি। তাহলে ফন্টস লিখে আমরা এন্টার দিলেই দেখুন আমাদের ফন্ট ফোল্ডারটি চালু হবে। এখন এখানে আমাদের যে ফন্টটি ইনস্টল করব সেটিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই আমাদের ওই ফন্টটি ইনস্টল হয়ে যাবে কম্পিউটারে। আমরা কম্পিউটারের লোকাল গ্রুপ পলিসি এডিটরে যদি যাইতে চাই তবে আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে gpegit.msc, এন্টার। তাহলে আমরা কম্পিউটারের লোকাল গ্রুপ পলিসি এডিটরে আমরা ঢুকতে পারবো। ডিভাইস এবং প্রিন্টার অপশনে যাওয়ার জন্য আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে কন্ট্রোল প্রিন্টার্স, এন্টার। সিস্টেম প্রপার্টি দেখার জন্য আমরা যেটি লিখব sysdm.cpl, তাহলে আমাদের সিস্টেম প্রপার্টি এখান থেকে চালু হবে। উইন্ডোজের রেজিস্ট্রি এডিটরে যদি আমরা যেতে চাই তবে আমরা লিখব regedit, এরপরে এন্টার। আমরা রেজিস্ট্রি এডিটরে যাব। তবে এখানে একটি কথা বলে নিই, এখানে আমাদের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কেননা এখানে যদি আমরা না জেনে কোনো কিছু চেঞ্জ করি তবে আমাদের উইন্ডোজ ক্র্যাশ করতে পারে বা আমাদের বড় কোনো সমস্যা হতে পারে। তাই এটি করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই জানতে হবে। জাস্ট এটি কিভাবে খোলে আমি সেটি দেখানোর জন্য, অর্থাৎ রান কমান্ড দ্বারা এটি কিভাবে সহজে খোলা যায় সেটি দেখানোর জন্য আমি এটি ব্যবহার করলাম। আমরা যদি টাস্ক ম্যানেজারে যেতে চাই তবে আমরা লিখব taskmgr, এন্টার। সিস্টেম কনফিগারেশনে যাওয়ার জন্য আমরা যেটি লিখব msconfig, config, এন্টার। তাহলে আমরা সিস্টেম কনফিগারেশনে এখান থেকে যেতে পারবো। রিমোট ডেস্কটপ, আমরা যদি কোনো সময় রিমোট ডেস্কটপ অর্থাৎ রিমোট ডেস্কটপ সেট করার প্রয়োজন হয় তবে আমরা যেখানে যাব, যে কমান্ডটিতে যাব mstsc, রিমোট ডেস্কটপ চালু হবে। সর্বশেষে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। রান কমান্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে যেটা আমি এই ভিডিওতে দিইনি, সেগুলোর গুরুত্ব বোঝানোর জন্য আমি আরও 2টি ভিডিও করে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন।